আসসালামু আলাইকুম। আগামীকালকে সপ্তাহের প্রথম দিন এবং মাসেরও প্রথম দিন। আর নির্বাচনের আগে আমাদের হাতে সম্ভবত ৭ কি ৮ কর্মদিবস আছে। আর মার্কেটে মাথার সামনে রেজিস্ট্যান্স আছে ৫,২৮০। আশা করছি নির্বাচনের আগে ৫,২৮০ এই রেজিস্ট্যান্স মার্কেট পার করতে পারবে না ইনশাআল্লাহ। মার্কেট ভালো, মার্কেট ডেফিনিটলি যেকোনো বিচারেই মার্কেট ভালো। মার্কেট পজিটিভ ট্রেন্ডে আছে। যদি আমরা আমরা বারবারই বলেছি ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ, তারপরে রিভার্সাল প্যাটার্ন বলেন বা স্ট্রাকচার বলেন, সব বিবেচনায় মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে অ্যাট লিস্ট। আমি যদি ট্রেন্ড লাইন আঁকি, অ্যাট লিস্ট মার্কেটকে ৫,০৪৫ এইটা ভাঙতে হবে। তাহলে আমরা বলবো যে না, মার্কেট হয়তো ট্রেন্ড রিভার্স করলো। কেউ কেউ বলবেন যে না, এত কেন, আমি আরো একটু নিব, আমরা এই জায়গাতে নিব। সেক্ষেত্রেও ৫,০০০ না ভাঙা পর্যন্ত মার্কেটকে আমরা ডাউন ট্রেন্ড বলতে পারছি না, তার মানে মার্কেট আপ ট্রেন্ড। ৫,০০০ বা ৫,০৫০ না ভাঙা পর্যন্ত কোনো অবস্থাতে মার্কেটকে আমরা খারাপ এ কথা বলবো না। আর কিছু কিছু সেক্টর আছে যেগুলো খুব বেশি বেড়ে আছে, যেমন ধরেন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সেক্টর, তারপর লাইফ সেক্টর, এইগুলোতে একটু সতর্কতার সাথে বিনিয়োগ করা উচিত। আমরা যদি লাইফ সেক্টর নিয়ে একটু কথা বলি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা কথা বলেছি, আমি আপনাদেরকে দেখিয়েও দিয়েছিলাম যে ফিবোনাকি এবং ভলিউম দিয়ে যে রেজিস্ট্যান্সটা কোথায় আছে, ঠিক ওই রকম জায়গাতে গিয়েই মার্কেট বাধাগ্রস্ত হয়েছে। ঠিক এরকম জায়গাতে আমাদের ভলিউম এবং স্ট্রাকচার দুইটারই রেজিস্ট্যান্স আছে। সেটা কত? সেক্টরের ৬৭ লেভেলে, এবং ওইখানে গিয়েই ইন্স্যুরেন্স একটু থমকিয়েছে। লাইফ ইন্স্যুরেন্সটাও হয়তো আবার একটু নিচের দিকে নামবে। তো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটু সতর্ক হব। ৬৭ ৬৮ এই লেভেলটা লাইফ ইন্স্যুরেন্সে এক টানে পার করতে পারবে না, ওকে নিচের দিকে নামতেই হবে। ৬৭ ৬৮ লেভেল এক টানে যদি লাইফ ইন্স্যুরেন্স পার করে যায়, তাহলে লাইফ ইন্স্যুরেন্স পাগলা হাতি হয়ে যাবে, তখন সে অনেক দূর যাবে। অনেক দূর যাবে কি যাবে না সেটা পরের হিসাব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এক টানে ৬৭ ৬৮ এটা পার করতে পারবে না। ওখানে গিয়েই বাধাগ্রস্ত হয়েছে, ৬৬ ৫০-এ বাধাগ্রস্ত হয়েছে। ৬৭ পার করাই লাইফ ইন্স্যুরেন্সের জন্য কঠিন হবে। এটা যদি হয় তাহলে পরে সেটা একটা, মানে আমার অ্যানালাইসিসের যে বিষয়গুলোতে এটা একটা বিরল ঘটনা হবে। একেবারেই পারে না বা পারবেই না এই কথা তো বলা যায় না। এ ধরনের অনেকগুলো শক্ত শক্ত বাধা পার করেই তো একটা সেক্টর অনেক উপরে উঠে, কেমন? তবে সাধারণত আমার এটা এরকম হয় না, এবং এটা হলে পরে সেটা ব্যতিক্রমী ঘটনা ঘটে, এবং সেক্ষেত্রে সেক্টর পাগলা হওয়ার সম্ভাবনাই আছে। আমি মনে করি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ৬৭ পার করতে পারবে না। সো এখানে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হবেন, বিশেষ করে যে লাইফগুলো খুব বেড়ে আছে সেগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। আর যদি আমরা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখি, ইন্স্যুরেন্স সেক্টর সাপ্তাহিক চার্টে একটা পিনবার তৈরি করেছে গত সপ্তাহে। সারা সপ্তাহ মিলে এবং ডেইলি ক্যান্ডেলগুলোতে স্পিনিং টপ তৈরি হচ্ছিল, যেগুলো ইনডিসিশন প্রকাশ করে। আমার এখানে চার্টে দাগানোই আছে, দেখেন মার্ক করা আছে। এই জায়গাটা মোটামুটি একটা বেশ ভালো একটা জায়গা, যে জায়গাটাতে এই ইন্স্যুরেন্স সেক্টর বেশ বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে এরকম জায়গাতে। আর ইন্স্যুরেন্সের ভলিউম আছে মোটামুটি এই ৪৫-৫০ লেভেলে কাছাকাছি। ইন্স্যুরেন্স সেক্টরটাতেও যেগুলো খুব বেশি বেড়ে আছে সেগুলোর ব্যাপারে আমি দেখলাম গত সপ্তাহের শেষ দিনে, বৃহস্পতিবারের দিন, মাত্র একটা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স বাদ দিয়ে বাদবাকি সব ইন্স্যুরেন্স নেগেটিভ ছিল, যদি ভুল না করি। তো আমি একটু আবার আপনাদেরকে দেখাই, সিটি জেনারেল বাদ দিয়ে কি না, ভুলও হতে পারে আমার। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আমি যদি চেঞ্জে যাই, হ্যাঁ তাই তো দেখাচ্ছে যে সিটি জেনারেল বাদ দিয়ে সবগুলো ছিল হচ্ছে নেগেটিভ। ক্রিস্টালটাও কি নেগেটিভ ছিল? আর ওয়াই, ক্রিস্টাল, আমাকে একটু সময় দিবেন প্লিজ। ক্রিস্টালটা, ক্রিস্টালটাও নেগেটিভ ছিল। তার মানে গত সপ্তাহে সিটি জেনারেল বাদ দিয়ে সবগুলো ইন্স্যুরেন্স নেগেটিভ ছিল, এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বেশ শক্ত রেজিস্ট্যান্স আছে, আমার এখানে দাগ দেওয়া আছে, আপনারা দেখেন এই জায়গাতে ৮৩-৮৪ এই লেভেলটাতে।
একটু পার হয়ে গিয়েছে তার মানে এই না যে সে পার হয়ে গেল, ওকে পার হয়ে তো ধরে থাকতে হবে, জায়গা দখল করে তো জায়গা দখল রাখতে হবে। পরপর দুইটা বেবি ক্যান্ডেল তৈরি হয়েছে। বেবি ক্যান্ডেলগুলো মার্কেটে মারাত্মক তথ্য দেয়। আমি আমার পার্টিসিপেন্টদেরকে দেখাই যে বেবি ক্যান্ডেলগুলো দিয়ে কিভাবে চার্টে স্মার্ট মানি ঢুকে এবং কিভাবে একই সাথে স্মার্ট মানি বের হয়ে যায় বেবি ক্যান্ডেলগুলো দিয়ে, এবং তারা খুব মজা করে এটা দেখে। মানে বেবি ক্যান্ডেল গুলো একই জায়গাতে ভিন্ন ভিন্ন রূপে সে আবির্ভাব হয়, তাদের ভিন্ন ভিন্ন তাদের ভিন্ন ভিন্ন জায়গায় সে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়। কোনো কোনো জায়গায় সে এই জায়গাতে সুন্দর করে মার্কেটে স্মার্ট মানি প্রবেশ ঘটায় দেয়, আবার কোনো কোনো সময় স্মার্ট মানিকে মার্কেট থেকে বের করে দেয়। আমাদের এখানে পরপর দুইটা বেবি ক্যান্ডেল তৈরি হয়েছে। আমরা দেখবো যে বেবি ক্যান্ডেলগুলো কি বলছে। বেবি ক্যান্ডেলগুলো আমাদের গুপ্তচর, বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে বহুত হেল্প করে। বেবি ক্যান্ডেলগুলো বড় কিছু হওয়ার আগে একটা সতর্কতা দেয়। ক্রিস্টাল ইন্স্যুরেন্সে পরপর দুইটা বেবি ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। এখন স্মার্ট মানিকে এখান থেকে বের হচ্ছে না স্মার্ট মানি এখানে অ্যাকুমুলেট করে আরো উপরের দিকে যাবে, এটা এটা আমরা বুঝবো আগামী দিনগুলোতে। দেখা যাক কি হয়। তবে আমরা একটু সাবধান থাকবো ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তো মোটামুটি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। এবার আসেন ব্যাংক সেক্টরটা নিয়ে একটু আলোচনা করি। ব্যাংক সেক্টরে আমরা সুস্পষ্টভাবে যদি দেখি, সরি, তাহলে পরে আমার এখানে চার্টে আঁকানো আছে ব্যাংক সেক্টরের ক্ষেত্রে আমাদের এই জায়গাতে আছে রেজিস্ট্যান্স, এই জায়গাতে আছে রেজিস্ট্যান্স, তাই না? এই জায়গাতে আছে রেজিস্ট্যান্স, তার মানে 16, এখন চলে 15.50, এখনো 0.5 ব্যাংক সেক্টর উপরের দিকে মুভ করার সম্ভাবনা আছে, আমরা দেখব। আর ব্যাংকের মূল ভলিউম আছে এই লেভেলের উপরে 16.50-এর উপরে আমাদের এই ভলিউম কিন্তু এখানে এইটুকু জায়গাতে আছে। কেমন? সো ব্যাংক সেক্টরে আর একটু উপরে ওঠা জায়গা আছে। আমরা দেখব যে 16 টাকার লেভেলটা পার করতে পারে কিনা ব্যাংক। সম্ভবত নির্বাচনের আগে 16 পার করতে পারবে না। এবং আমরা আমাদের অ্যানালাইসিস আজকে শুরুই করবো ব্যাংক সেক্টরে একটা শেয়ার দিয়ে, ইসলামী ব্যাংক। আমি আমার ট্রেনিং পার্টিসিপেন্টের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে বলছিলাম যে কি হবে বলেন, আমাদের কি করা উচিত ইসলামী ব্যাংক নিয়ে? আমাদের ইসলামী ব্যাংককে আমাদের পার্সু করা উচিত না ছেড়ে দেওয়া উচিত? যে কারেকশন হোক বা আরো উপরে উঠুক, তারপরে আমরা সিদ্ধান্ত নিব কি করা যায়। ভালো ভলিউম হয়েছে ব্যাংকটাতে, দুইভাবে এন্ট্রি দেওয়া যায় এটাতে। আমরা এই জায়গাতে সাহস করে এন্ট্রি দিতে পারি। অনেকেই এই জায়গাতে এন্ট্রি দেওয়ার সাহসই পাবে না। জাস্ট এই যে এই বেবি ক্যান্ডেল, এই হচ্ছে আমাদের একটা সেট বলে দিই, স্ট্রং বুলিশ ক্যান্ডেল ফলোড বাই পিন বার। এটা একটা স্ট্রং সেট কিন্তু আমরা এই পিন বারের গোড়ার নিচে জাস্ট কততে 42 টাকাতে আমরা স্টপ লস সেট করে দিতে পারি। 42 টাকায় স্টপ লস সেট, এবং আমরা জাস্ট 43 টাকা 80 পয়সার উপরে উঠলে আমরা এন্ট্রি দিব। আমাদের স্টপ লস কত বলেন? কোনো অসুবিধা নাই, আমরা ঝুঁকি নিতে ভয় পড়বো না। আমাদের হচ্ছে মাত্র 1 টাকা 18 পয়সা, 1 টাকা 80 পয়সা, 4.13% আমাদের ঝুঁকি। আমরা এইটুকু ঝুঁকি নিয়ে আমরা এখানে এন্ট্রি দিব। কতটুকু টাকার এন্ট্রি দিব? সব টাকার এন্ট্রি দিব না একটা পার্সিয়াল টাকার এন্ট্রি দিব? আমরা অতটুকু টাকারই এন্ট্রি দিব যেটুকু টাকার এন্ট্রি দিতে পারে, যেটুকু টাকা লস হলে পারে আমাদের কিছু কিছু মনে হবে না, আমরা শান্তিতে ঘুমাতে পারবো। স্লিপিং পয়েন্ট ঠিক রেখে আমরা এখানে এন্ট্রি দিব। আমাদের কাছে কত টাকা আছে হিসাব করবো এবং সেই হিসাবে লট সাইজ ঠিক করবো যে আমাদের লস হচ্ছে এখানে 2 টাকা, তাহলে পরে আমি কত টাকা লস স্বীকার করছি এই জায়গাতে সেটা ঠিক করে আমার লট সাইজ ঠিক করবো। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এবং আমি রিস্ক ম্যানেজমেন্ট করছি ঠিক একইভাবে লট সাইজ ঠিক করে নিয়ে আমি এখানে এন্ট্রি দিব 43-44 টাকাতে রেঞ্জে, ইয়াতে ব্রেকআউট হলে পারে 44 টাকাতে গেলে পারে আমরা ব্লাইন্ড বাই দেবো। ওই সমস্ত জায়গাতে ব্লাইন্ড বাই হয়। এটা একটা হারামি ক্যান্ডেল, এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল। আমরা এই ধরনের ক্যান্ডেলগুলোতে এন্ট্রি দিই যখন আমরা নিচের দিকে এন্ট্রি দিতে মিস করি বা আমাদের এন্ট্রি দেওয়া হয় না, যে ঠিক আছে একটা কারেকশন হোক। এটাই তো একটা কারেকশন হিসাবে আমরা বিবেচনা করছি। শেয়ারটা নামলো এই জায়গাতে, এখান থেকে নেমে সে আবার রিকভারি করলো এই জায়গাতে, তাই না? তো এটা একটা সেট আপ, এটা একটা বুলিশ সেট আপ, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ফলোড বাই পিন বার। এন্ট্রি দিতে হবে এই পিন বারের মাথার উপরে উঠলে পারে, লোয়ার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল একটা। আমার জাস্ট এন্ট্রি দেবো 44 টাকায়। আমাদের এখানে এই মাত্র 1 টাকা 80 পয়সা আমাদের স্টপ লস, নামা মাত্র আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব।
আমরা আমাদের টাকার একটা অংশ নিয়ে শেয়ারটা কিনবো। আমাদের টার্গেট কোথায় হবে বলেন? 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও অথবা নিকটবর্তী রেজিস্ট্যান্স। আমাদের নিকটবর্তী রেজিস্ট্যান্স কোথায় সেটা আমরা আগে দেখি। আমাদের নিকটবর্তী রেজিস্ট্যান্স শেয়ারটাতে 48 টাকা, ডেফিনিটলি আমাদের এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স 48 টাকা। তার মানে আমরা যদি এখানে শেয়ারটাতে এন্ট্রি দিয়ে আমরা চলেন এবার সাপ্তাহিক ডেলি চার্টে যাই, আমরা যদি এখানে এন্ট্রি দিই তারপর ডেফিনেটলি 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও আমাদের হওয়ার কথা। দেখেন 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও হলে পারে আমরা এন্ট্রি দিব 1:2 প্লাস, মানে 1:2 এর বেশি রিস্ক রেওয়ার্ড রেশিও, 1 টাকা ঝুঁকি 2 টাকা আমাদের প্রফিট। আমরা এরকম সেট যদি 10 বার পাই আমরা 10 বার এন্ট্রি দিব, 10 বার এন্ট্রি দিয়ে এরকম সেট যদি আমাদের 5 বার প্রফিট হয় তাহলে পারেই আমাদের যথেষ্ট। একটা উদাহরণ দিই, সিমটেক্স। আপনাদের কাছে মনে হতে পারে এটা কেমন কথা হলো, সিমটেক্স। আমরা ডেলি চার্টে যাই, জাস্ট দেখেন আমাদের ব্রেকআউট হলো এখানে সিমটেক্সে, আমাদের ব্রেকআউট হলো এখানে, আমাদের এখানে গিয়ে সে একটা ক্যান্ডেল তৈরি করলো, আমরা জাস্ট এর মাথার উপরে এন্ট্রি দিব। আমাদের স্টপ লস হবে হচ্ছে এই লাল ক্যান্ডেলের নিচে। আমাদের স্টপ লস হিট করেছে, 4টা ক্যান্ডেল দিয়ে হিট করেনি, আমাদেরকে 1:2 রিস্ক রেওয়ার্ড দিল কিনা। তো আমরা এই ভাবে এন্ট্রি দিতে পারি চার্টে, মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে। এটাই তো ব্যবসা ভাই, এটাই তো মজা। একটা শেয়ার নিয়ে সারা বছর বসে থাকার থেকে ছোট ছোট টাকা দিয়ে ব্যবসা করেন না। রানিং মার্কেটে, ফাস্ট গ্রোয়িং মার্কেটে, যে মার্কেট ছুটে যাচ্ছে উপরের দিকে, এরকম মার্কেটে তো এই ধরনের ব্যবসা করে মজা। আর আপনি অনেকগুলো টাকা নিয়ে একটা শেয়ার কিনলেন, তারপরে শেয়ারটা দেখে তাকায় থাকছেন, শেয়ারটা বাড়ছে না বা একটু কম বাড়ছে, তারপরে প্রফিট হচ্ছে কিন্তু আপনি প্রফিটটা নিচ্ছেন না। এরকম না করে এরকম ছোট ছোট জায়গাতে এন্ট্রি দেন। একটু ম্যাচুর হওয়া লাগবে আপনাদেরকে এই ধরনের এন্ট্রি দেওয়ার জন্য, কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা লাগবে আপনাদের এই ধরনের এন্ট্রি দেওয়ার জন্য। আপনি আমার কথা শুনে যদি এন্ট্রি দেন, সরি, আর যদি লস হয় তাহলে পরে আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা করবেন যে লস হলো কেন। কিন্তু এটাই হচ্ছে ব্যবসার ধরন। আপনি এরকম সেট আপ 10 বার পাবেন, 10 বার পেয়ে আপনি 10 বার এন্ট্রি দিবেন, আপনি লাভ করবেন 6 বার, 4 বার লস করবেন, 5 বারই আপনি লস করেন, তাও দেখবেন যে টাকা থাকছে আপনার হাতে। শেয়ার মার্কেটে ধারাবাহিক প্রফিট করা, 10টাতে 10টা কিনে প্রফিট করা সম্ভব পৃথিবীতে কারো পক্ষে না। যে বলবে সে মিথ্যা কথা বলবে, সে কাজ যা। 10টায় কিনে সফলতার হার 55 to 60% হলে আপনি পৃথিবীর সেরা অ্যানালিস্টদের একজন, এটাই নিয়ম। আর স্টপ লস হলে পরে সঙ্গে সঙ্গে স্টপ লস নিয়ে নিতে হবে, একটুও হাত কাঁপানো যাবে না, একটুও হাত কাঁপানো যাবে। সেদিকে একজন আমাকে জিজ্ঞাসা করছে যে স্টপ লস নেওয়া হলো অমুক অমুক শেয়ারে, কেন নেওয়া হলো স্টপ লস? ভাই স্টপ লস না নেওয়া হলে ওই শেয়ারগুলোতে কোথায় এখন? আমরা স্টপ লস নিয়েছিলাম 2%, 3% স্টপ লস নিয়ে বের হয়ে গিয়েছে, ওই শেয়ারগুলো এখন 15%, 18% লস দেখাচ্ছে। সহ্য করা যেত তখন? এই ব্যবসাটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমি আর বক্তব্য না বাড়াই, আমরা একটা শেয়ার নিয়ে আলোচনা করব। ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা শেষ করলাম। এসিআই, এসিআই শেয়ারটা খুব স্লোলি আগাচ্ছে, সুপার ট্রেন্ডে আছে শেয়ারটা। মুভিং অ্যাভারেজ গুলো ক্রস ওভার করার পরে এখনো ক্রস ডাউন করেনি এবং সে ক্রমাগত হাই করে যাচ্ছে, কেমন, এবং হায়ার লো করে যাচ্ছে। এই শেয়ারটা ডেফিনেটলি একটা ভালো শেয়ার, একটা বায়োল্যাটারাল প্যাটার্ন পার করে আসছে শেয়ারটা। আমরা সব দিক থেকে শেয়ারটাকে পজিটিভ ধরবো। সময় একটু লাগছে বটে, কিন্তু বেক্সিমকো ফার্মা, তারপরে স্কয়ার ফার্মা, তারপর এদিকে ইবনে সিনার মতন শেয়ারগুলোর, রেনেটার মতন শেয়ারগুলোর মুভমেন্টে আসছে। আশা করি নাভানা গতদিনকে অ্যাকশানে আসছে, আশা করি এসিআই শেয়ারটাও মুভমেন্টে যাবে। যারা একটু ধৈর্যশীল তারা এন্ট্রি দিতে পারেন। আমাদের স্টপ লস এখানে খুব ছোট্ট, মনে রাখতে হবে। এই যে স্টপ লস হচ্ছে আমাদের এখানে 195 টাকা স্টপ লস ধরে 205 টাকার মধ্যে শেয়ারটা কেনার চেষ্টা করতে হবে, প্রপার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করে। স্টপ লসে হিট করবে, আমি আর থাকবোই না এই শেয়ারটাতে, চলে যাব। স্টপ লসে হিট করলে 195 টাকায় আপনি মায়া করে বসে থাকলেন। আপনি মায়া করলে কেন করবেন? মায়া করবেন তখনই মায়া করবেন যখন আপনি অনেকগুলো টাকা দিয়ে শেয়ার করবেন। ধরেন আপনার কাছে আছে 20 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়ে আপনি 10,000 শেয়ার কিনলেন এখানে। যদি ও নিচের দিকে 195 টাকায় নেমে যায় তাহলে আপনার লস হলো কত টাকা? 1 লাখ টাকা। ও যখন আরো নিচের দিকে নামবে তখন আপনার লস আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার লসের পরিমাণ হয়ে যাচ্ছে 8 লাখ, 7 লাখ টাকা। তখন কি আর স্টপ লস নেওয়া যায়? আজকে একজনের সাথে কথা হচ্ছিল, বেস্ট হোল্ডিং ওনার কিনা 44 টাকায়, এখন চলে 11 টাকা।
আমি বলি তাহলে এখন কি হবে? আপনি যদি এখন বেস্ট হোল্ডিং এর পুরাপুরি নিয়ন্ত্রণে, আপনি যদি বেস্ট হোল্ডিং 37 টাকাতে যদি আপনি স্টপ লস নিতে পারতেন, 38 টাকাতে যদি স্টপ লস নিতে পারতেন, তাহলে পরে কি আজকে বেস্ট হোল্ডিং আপনার হেডেকের কারণ হতো? স্টপ বেস্ট হোল্ডিং নিয়ে আপনাকে কি এত গবেষণা করতে হতো? মালিকের যতটুকু না কষ্ট হচ্ছে শেয়ারটার দাম 11 টাকাতে আসাতে, আপনার কষ্ট তার থেকে বেশি। এখন বেস্ট হোল্ডিং এর প্রত্যেকটা মুভমেন্ট আপনাকে চমকৃত করবে, আপনি চমকায় উঠবেন। বেস্ট হোল্ডিং এর মালিক মারা গিয়েছে, বেস্ট হোল্ডিং এর মালিক দেশের বাড়ি চলে গিয়েছে, বেস্ট হোল্ডিং এর মালিকানা নিয়ে গন্ডগোল হচ্ছে, বেস্ট হোল্ডিং এর সচিব বদলাচ্ছে, বেস্ট হোল্ডিং রাইট শেয়ার ঘোষণা করছে, বেস্ট হোল্ডিং এজিএম ঘোষণা করছে না, বেস্ট হোল্ডিং এর ইপিএস 8 আনা কম আসছে। এরকম প্রত্যেকটা নিউজ আপনাকে চমকাবে। আপনার রাত্রিবেলাতেও বেস্ট হোল্ডিং এর আহ, নাম শুনলে পরে ঘুম ভেঙে যাবে আপনার। এটা কি ব্যবসা? না, ব্যবসা করব সিস্টেমেটিক ওয়েতে। লস হবে, লসটা নেওয়ার চেষ্টা করব। লস হবেই। লসকে ভয় করলে পারে এই ব্যবসা আমাদের জন্য না। আমাদের মূল ফোকাস করা উচিত আমাদের পুঁজিটা কতটুকু নিরাপদ আছে। পুঁজি হাতে থাকলে পারে একটা না একটা শেয়ার আমাদের সামনে, ভালো একটা শেয়ার আমাদের সামনে চোখের সামনে আসবেই। তো এসিআই লিমিটেড একটা ভালো শেয়ারগুলোর মধ্যে একটা। একমি পেস্টিসাইড, একমি পেস্টিসাইড শেয়ারটা একটা চমৎকার সাপোর্টে দাঁড়ায় আছে। এই সাপোর্টটাকে আমি আপনাদেরকে দেখাই। এই সাপোর্টটা বিভিন্ন সময় শেয়ারটাকে সাপোর্ট দিয়েছে, এখানে এখানে এইখানে একবার, এইখানে একবার, এখানে উঠে গিয়ে আবার নিচের দিকে নেমে গিয়েছে। এটা রেজিস্ট্যান্সেরই একটা অংশ হিসেবে আমরা ধরবো। এরকম একটা জায়গাতে সেটা কত 15 টাকার লেভেলে একমি পেস্টিসাইড একটা চমৎকার সাপোর্ট লেভেলে আছে। আপনারা এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন, আমি কিনতে বলছি না এখনই, এটা নজর রাখতে পারেন। এটা একটা পোটেনশিয়াল শেয়ার। আমি যদি সাপ্তাহিক চার্টে যাই, তাহলে পরে সাপ্তাহিক চার্টে গেলে পরে শেয়ারটা ডেফিনেটলি জাস্ট জাস্ট এরকম জায়গা কোনটা, সেটা 17 টাকা পার করলে নিতে ভুল করবেন না, অনেকখানি প্রফিট পাবেন কিন্তু। 17 টাকা একটা বায়োল্যাটারাল প্যাটার্ন, যেদিকে ব্রেকআউট করবে প্রাইস সেদিকেই যাবে, এটা আমরা নজর রাখবো। যদি কখনো একমি পেস্টিসাইড 17 টাকা ক্রস করে, তাহলে পরে আমরা চোখ বন্ধ করে নিব। কতটুকু স্টপ লস হবে, কতটুকু নিব, সেটা ডেফিনেটলি রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের একটা অংশ, সেটা ঠিক রেখে আমরা শেয়ারটা কিনবো। নজরে রাখার জন্য শেয়ারটা আপনাদেরকে দিলাম। আমান ফিড, আমান ফিড, আমান ফিড শেয়ারটা ভালো লাগার কারণ হচ্ছে শেয়ারটা একটা ভালো ভলিউম নিয়ে ব্রেকআউটের চেষ্টা করছিল। এখানে অ্যাকোমোডেশন কমপ্লিট করে ও এখানে একটা ব্রেকআউটের চেষ্টা করেছে এই শেয়ারটা। এই শেয়ারটা আমরা দেখব যে কি করে। এই যে এই ধরনের শেয়ারগুলো হুট করে সার্কিট দিয়ে দেয়। গতদিন আরামিড সিমেন্ট নিয়ে কথা বলেছিলাম না, কিছুটা এরকম সিচুয়েশন ছিল। এই ধরনের শেয়ারের ক্ষেত্রে আমরা জাস্ট যদি দেখতে পাই যে শেয়ারটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এরকম জায়গাতে, তাহলে পরে কিছু শেয়ারে এন্ট্রি দিয়ে দেওয়াই যায়। এই শেয়ারটাতে আমাদের টার্গেট হবে 26 টাকা। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও সুন্দর হয়ে যাচ্ছে এই শেয়ারটাতে। সতর্ক দৃষ্টি রাখবো এই শেয়ারটাতে, কিনবো না। এই শেয়ারটাতে কেনার জন্য কিছু শেয়ার আমি অবশ্যই দিব আপনাদেরকে, এগুলোতে আমরা সতর্ক দৃষ্টি রাখবো এই শেয়ারগুলোতে। আমান ফিড, অ্যারামিড সিমেন্ট, যেটা বলছিলাম, অ্যারামিড সিমেন্ট, অ্যারামিড সিমেন্ট কই গেল? অ্যারামিড সিমেন্ট, অ্যারামিড সিমেন্ট দেখেন সুন্দর। আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম যে বিশাল একটা ভলিউম হয়েছে এবং এই ভলিউম হওয়ার পরে পরপর 2 দিন একদম ড্রাই ভলিউম, এবং শেয়ারটার যে ওপেনিং প্রাইস, সেই ওপেনিং প্রাইসের নিচে নামতে পারেনি। এটা একটা চমৎকার সেট আপ ছিল এর সাথে এন্ট্রি দেওয়ার। জাস্ট জাস্ট এটা ব্রেক আউট করার সঙ্গে সঙ্গে 9 টাকা 90 পয়সা পার করার সঙ্গে সঙ্গে এন্ট্রি, এবং সুযোগ দিয়েছিল এন্ট্রি দেওয়ার এই শেয়ারটাতে। আমাদের টার্গেট প্রাইস হবে মোটামুটি ভাবে 12 টাকা 50 পয়সা এরকম জায়গায়। আল্লাহ ভরসা। অ্যারামিড সিমেন্ট গেল। বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো ফার্মা শেয়ারটা আমরা লোকেট করেছিলাম ঠিক এরকম জায়গাতে, যদি আপনাদের মনে থাকে আর কি। সেটা কবে? সেটা 25শে জানুয়ারি তারিখে। এই শেয়ারটা সুন্দর এই জায়গাতে আসছিল, আমরা এই সময় কিনতে বলেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে কেন কিনবেন, ফিবোনাকি দিয়ে, তারপরে ভলিউম দিয়ে, আমরা স্ট্রাকচার দিয়ে আমরা দেখিয়েছিলাম যে শেয়ারটা এখানে কেনা যায়, এবং আমাদের স্টপ লস হচ্ছে 103 টাকা দিয়ে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। শেয়ারটা আমাদেরকে অবশ্যই 125 টাকাতে প্রফিট টেক করতে হবে।
কেমন 125 টাকায় প্রফিট টেক। এখন আমরা তাকায় তাকায় দেখবো যে এই শেয়ারটা কেমন। যদি কেনার ক্ষেত্রে যদি কিনতে চান তাহলে পরে 117 টাকা পার করলে কিনতে হবে, স্টপ লস হবে 115 টাকা। এটা নতুন নতুন সেট আপে এন্ট্রি দিতে হবে, এই পুরাতন এই সেট আপে আর নাই, এখন সেট আপ চেঞ্জ হয়ে গিয়েছে। জাস্ট আমি যারা কিনেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা। 125 টাকায় ডেফিনেটলি প্রফিট টেক করবেন, আর যারা নতুন কিনতে চান তারা ডেফিনেটলি 117 টাকা 60 পয়সা পার করলে এন্ট্রি দিবেন, স্টপ লস হবে 114 টাকা 20 পয়সা। নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে 117 টাকা পার না করলে নো এন্ট্রি। EHL EHL শেয়ারটা আমাদের কাছে হোল্ডিং এ আছে, অনেক আগে থেকে হোল্ডিং এ আছে শেয়ারটা। আমরা প্রফিট টেকিং এর দিকে আগাচ্ছি ধীরে ধীরে। মোটামুটি 84 টাকা 85 টাকা এরকম লাগাতে গেলে পরে আমরা সেটা থেকে প্রফিট টেক করবো ইনশাল্লাহ। শেয়ারটা ভালো। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, সাপ্তাহিক চার্টেও শেয়ারটা বেশ সুন্দর পজিশনে আছে। এখানে দেখেন ইনসাইড বার তৈরি, ইনসাইড বার মনে হয় ব্রেকআউট করেছে, ইনসাইড বার না, ও একটা ব্রেকআউট করে রিটেস্টে আসছে। আশা করছি আগামী দিন ও মুভমেন্টে যাবে। প্রফিট টেকিং এর জন্য প্রস্তুত থাকতে হবে এই শেয়ারটাতে। লাফার LHBL, লাফার্স, লাফার্স হোল সিমেন্ট সুন্দর। এটাও আমাদের ভিডিওতে ছিল। বেক্সিমকো, লাফার্স, যারা লাফার্স কিনেছিলেন গতদিনকে কিনতে পারছে, আমি অনেককেই গতদিনকে 50 টাকা 50 পয়সা শেয়ারটা কিনতে বলেছিলাম এবং 50 টাকা 50 পয়সাতেই শেয়ারটা আসছে। এটা একটা সম্ভাবনাময় শেয়ার এবং এই শেয়ারটাতে আমাদের টার্গেট হবে, সর্বোচ্চ টার্গেট 58 টাকা, মাঝপথে কিছু প্রফিটে নেওয়াই যেতে পারে 55 টাকা লেভেলে, আল্লাহ ভরসা। এবার এমন একটা শেয়ার দিব যে শেয়ারটা ব্লাইন্ড কিনতে হবে, রানার অটো। রানার অটো শেয়ারটা যদি, এই শেয়ারটা যদি আমরা 31 টাকা লেভেলে পাই, ট্রেন লাইন এঁকে দিলাম আমরা, 31 টাকা লেভেলে যদি আমরা রানার অটোকে পাই, এরকম জায়গাতে সতর্ক দৃষ্টি রাখেন, এরকম জায়গাতে যদি রানার অটোকে আমরা পাই 31 টাকা, কেন আমরা এই জায়গাতে কিনবো শেয়ারটা? কারণ এইটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, এটা একটা সাপ্লাই ডিমান্ড জোন। এই 31 টাকা থেকে 30 টাকা 50 পয়সা এরকম জায়গার মধ্যে ছোট্ট একটা স্টপ লস ধরে ব্রেকআউট হলে পরে আমরা থাকবো না এই লাইনের নিচে। সেটা কত? 30 টাকার নিচে নেমে গেলে পরে আমরা আর থাকবো না। 30 টাকার আশেপাশে ছোট্ট স্টপ লস হয়, ম্যাচুর ডেটে যদি সে খারাপ কোনো আচরণ করে তাহলে আমরা বের হয়ে যাবো সেটা থেকে। অনেকখানি পড়ছে, খুব ঝটিকা একটা 10% প্রফিট পাওয়া যাবে খুব দ্রুত ম্যাচুর ডেতেই। এ ধরনের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, ডোরিন পাওয়ার। এই একই সেট আপ ছিল ডোরিন পাওয়ারের ক্ষেত্রে। এই দেখেন খুব একই ট্রেন লাইন ছোঁয়ার মাত্র এই শেয়ারটা সুন্দর একটা 10% প্রফিট দিয়ে দিয়েছে। তারপরে কি হবে সেটা হিসাব ভিন্ন। রানার অটো আর ডোরিন পাওয়ারের সেট আপ প্রায় একই। যদি পাওয়া যায় নিয়েন এই সেন্সেই, যদি এই জায়গাতে আসে, কোনো ট্রেডেরই 100% গ্যারেন্টি নাই, 100% গ্যারেন্টি কোনো ট্রেডে নাই। টোটাল রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে এরকম সেট আপ যদি আমরা হাতের কাছে পাই, আমরা অল্প পরিমাণ টাকা দিয়ে কিনবো। ছোট ছোট টাকাগুলো মাস শেষে দেখবেন যে আপনাকে অনেকগুলো প্রফিট নিয়ে এসে দিচ্ছে। বছর শেষে দেখবেন যে প্রফিটের মাত্রাটা অনেকখানি, যেটা প্রায় 40% 45% মতন গিয়ে দাঁড়াবে। এরকম জায়গাতে আপনি প্রতিবারই যে সফল হবেন তা না, আপনি ব্যর্থ হবেন, আপনি লসের মধ্যে পড়বেন মাঝে মধ্যেই। 10 বার কিনলে পারে 4 বার 5 বার আপনি লসের মধ্যে পড়বেন। কিন্তু যেহেতু আপনি টার্গেট ঠিক করছেন, ট্রেড পরিকল্পনা করছেন যে আপনি 1 টাকা লস করলে 2 টাকা লাভ করবেন, সুতরাং আপনি এরকম জায়গাতে যদি 1 টাকা লস করেও যান, এই ঠিক একই রকম আর একটা সেট আপে আপনি 2 টাকা লাভ করবেন। সুতরাং এখানকার 1 টাকা আপনার ওইখানকার 2 টাকার মধ্যে থেকে বাদ দিয়ে আপনার কাছে তখন 1 টাকা থাকবে। 10টা যদি কিনেন আপনি, যদি 5টাতেও আপনার লস হয়, আপনার 5 টাকা যাবে আর 10 টাকা আসবে, পকেটে 5 টাকা থাকবে। যদি 6টাও লস হয় তাও তো আপনার কাছে 4 টাকা 3 টাকার মতন থাকে। আমরা রাতারাতি এই জায়গাতে অনেক টাকা করব এরকম মানসিকতা যদি থাকে এই জায়গায়, তাহলে রাতারাতি আমরা টাকা শেষ করে ফেলে দিব। আমরা রাতারাতি টাকা শেষ করবো কিভাবে? আপনি আটকায় গেলেন একটা শেয়ারে, যেমন ধরেন যে ভদ্রলোক 44 টাকা করে বেস্ট হোল্ডিং কিনেছেন বা 50 টাকা করে বেস্ট হোল্ডিং করেছেন, তিনি তো আটকায় গিয়েছেন। যার 25 টাকা করে বেস্ট হোল্ডিং কিনে আসছে তিনি তো আটকায় গিয়েছেন, স্টপ লস নিতে পারেননি তিনি। শেয়ারটাতে এখন তার সামনে অনেক ভালো ভালো ট্রেড থাকলেও নিতে পারবেন না তিনি। আমরা স্টপ লস নিলে পারেই বা কোনো একটা ট্রেডে ভুল হলে পারে আমরা বলি যে না, ট্রেডে ভুল হলো কেন? কিন্তু ট্রেডের এই ভুলটা যদি আপনি ঠিক করে না নেন ইমিডিয়েটলি, তাহলে পরে আপনি ওই ভুলের চক্কর থেকে আর কখনোই বাড়াতে পারবেন না, একটা বড় পরিমাণে ক্ষতি না হওয়া পর্যন্ত।
যে আপনি 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 60 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছেন, যদি আপনি 55 টাকাতে বের হতে না পারেন তাহলে সেই শেয়ারটাকে আপনাকে একটা বড় ক্ষতি দিয়ে 20 টাকায় বের হতে হবে এক সময়। এরকম হচ্ছে, হরহামেশা হচ্ছে। তো রানার অটোর ক্ষেত্রে 31 টাকা লেভেলে সুন্দর বাই দেওয়া যায়। 31 টাকা, আমি বলবো 31 টাকাতে কেনার 31 টাকা, 30 টাকা 80 পয়সা, 30 টাকা 50 পয়সা সর্বোচ্চ। এবং ম্যাচুরিটিতে যদি সে মুভমেন্টে না যায় বা নিচের দিকে নামে, তাহলে পরে সে সেটা থেকে বের হয়ে যাব কিনা বা স্টপ লস নিব কিনা সেটা আমরা বিবেচনা করে দেখে স্টপ লস নিব। খুব দ্রুত 10% একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা খুবই আছে এই জায়গায়। অনেকগুলো শেয়ার, আর একটা শেয়ার নিয়ে কথা বলি, বিপিপিএল। বিপিপিএল শেয়ারটা খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে, অসম্ভব ভালো ডিভিডেন্ড, 1 পয়সা থেকে 30 পয়সা, আবার 77 পয়সা দিয়ে আসছে, কিন্তু আমার এখানেই আছে রেজিস্ট্যান্স। এই সাম্প্রতিক সময়ে একটা 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 ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? যে ভালো ইপিএস আসছে, আমরা খুব আগ্রহ নিয়ে শেয়ারটাতে ঢুকছি এবং পরের দিনে শেয়ারটা ছেড়ে দিচ্ছি একটু দাম বাড়ায় দিয়ে। বিপিপিএল এ, ডোরিন পাওয়ারে হলো, তারপর সিভিওতে হলো, আনোয়ার গ্যালভানাইজিং এ হলো, ভালো ইপিএস দিচ্ছে, দেওয়ার পরে শেয়ারটা টেনে তুলে আবার ফেলে দিচ্ছে। এটা একটা কৌশল, সতর্ক থাকবেন বিপিপিএল নিয়ে। হয়তো আগামী দিন বিপিপিএল খুব ভালো টান দিবে, কিন্তু আমরা বিপিপিএল এ এখন ঢুকবো না, আমরা বিপিপিএল এ ঢুকবো আর একটু পরে। ধরেন বিপিপিএল খুব ভালো হবে, ও ও মনে করেন আকাশে উঠবে, উঠুক আকাশে, আমরা এখন কিনবো না, আমরা বিপিপিএল কিনবো হচ্ছে অ্যাট লিস্ট আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট রেজিস্ট্যান্স, কঠিন সাপ্লাই 17 টাকা 20 পয়সা। আমি এখন এই আগামীকালকে মার্কেটে টান দিবে শেয়ারটা দিয়ে 15 টাকা 60 পয়সা 16 টাকা রেঞ্জে আমরা শেয়ারটা কিনবো, কেনার পরে শেয়ারটা 17 টাকাতে গিয়ে বড় পার্টিরা এখানে শেয়ার ছেড়ে দিবে। কতখানি ভলিউম দেখেছেন এই জায়গাতে? উঠতে গেলে পরে ডেফিনেটলি এই শেয়ারটা 17 টাকা 20 পয়সা 17 টাকা 30 পয়সা দিয়ে বাড়ি খাবে। বাড়ি খাওয়ার পরে আমাকে আবার নিচের দিকে ফেলাই দিবে। তো আমরা কি করব? আমরা বিপিপিএল কেনার ক্ষেত্রে ডেফিনেটলি চোখ রাখবো। আমরা ওই স্মার্ট মানির পাতানো ফাঁদে পা দেব না। স্মার্ট মানি আগে তুলুক, এই ভলিউমগুলো খেয়ে স্মার্ট মানি 17 টাকা 50 পয়সা পার করুক। পার করার পরে স্মার্ট মানি হাঁপায় যাবে। হাঁপায় গেলে পরে তারা করবে কি, একটু নিচের দিকে নামবে, ঠিক সেই সময় রিটেস্টে আমরা কিনবো। এই ব্রেকআউট রিটেস্টকে আমরা লাস্ট কিস বলি। 4টা পদ্ধতি আছে লাস্ট কিসে এন্ট্রি দেওয়ার। 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে আমরা ওখানে এন্ট্রি দিব। আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে আমরা যখন শিখাই, দেখাই যে কি কি 4টা পদ্ধতি আছে, তারা আমাকে তখন জিজ্ঞাসা করে আমার পছন্দ কোনটা, তারা ঠিক করতে পারে না যে কোনটা তাদের কাছে ভালো লাগছে, তাদেরকে আমি আমার পছন্দটা বলি। তো আমরা এই ব্রেকআউট না হওয়া পর্যন্ত বিপিপিএল এ এন্ট্রি দিব না। খুব ভালো ইপিএস আসছে এবং এই ভালো ইপিএস একটা ফাঁদের মতন তৈরি হচ্ছে এখন মার্কেটে, আমরা এই ফাঁদে পা দিব না বিপিপিএল এ। এর পাশাপাশি আমি আর 2টা শেয়ার নিয়ে আলোচনা করে শেষ করে দিব। ডোরিন পাওয়া, না, বিকন ফার্মা। বিকন ফার্মা, বিকন ফার্মাতে সুন্দর একটা ওয়েস্ট প্যাটার্ন তৈরি হয়ে আছে। ওয়েস্ট প্যাটার্ন একটা রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্নটাতে এই একই সেম প্যাটার্ন নিয়ে ন্যাশনাল লাইফ মুভমেন্ট করেছিল। দেখায় আপনাদেরকে, ন্যাশনাল লাইফ সেম প্যাটার্ন নিয়ে ন্যাশনাল লাইফ মুভ করেছিল। প্যাটার্নটার দিকে একটু খেয়াল রাখবেন। বিপিপিএল কি বলে, বিকন ফার্মা একেবারে খুব মানে ভালো কোম্পানি না, তারপরেও ওয়েস ব্রেকআউট হয়েছে, অনেকখানি উপরের দিকে মুভমেন্ট করেছে। একই অবস্থা এই কোনটা যেন বললাম, বিকন ফার্মা। বিকন ফার্মাতে ওয়েস তৈরি হয়েছে, ওয়েস ব্রেকআউট করুক, রিটেস্টে আসবেই, রিটেস্টে আসতে পারে তখন আমরা বাই দিব। এখন কোন অবস্থাতেই বিকন ফার্মাতে বাই হয় না ব্রেকআউট না করলে। আমি জাস্ট দেখালাম আর কি। আর একটা শেয়ার নিয়ে আলোচনা করা যায়, এডিএন টেলিকম। এডিএন টেলিকম দেখেন ও ব্রেকআউট করেছে, যেটা আমরা বিকন ফার্মাতে ব্রেকআউটের অপেক্ষায় ছিলাম, সেটাতে এডিএন ব্রেকআউট করেছে। এখানে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, এটাকে ঠিক ওয়েস বলা যায় না, ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। এখন ও উপরের দিকে ওঠার সম্ভাবনা আছে। আমাদের টার্গেট কত? জাস্ট এটুকু হচ্ছে আমাদের টার্গেট। এখান থেকে এটা হচ্ছে আমাদের টার্গেট, তার মানে মোটামুটি ভাবে 71 টাকা 72 টাকা লেভেলে আমাদের টার্গেট। এটা একটা ভালো শেয়ার ছিল, গতদিনকে যারা কিনতে পারছেন শেয়ারটা 60 টাকা লেভেলে, তারা বেশ স্মার্ট। প্রায় 8 টাকা 9 টাকার একটা গ্যাপ পাওয়া যাবে। জাস্ট এরকমই, ব্যবসাটা খুবই সহজ। ব্যবসাটা সহজ কোন সেন্সে? ব্যবসাটা সহজ হচ্ছে এই সেন্সে যে আপনাকে প্রতিবার শেয়ার কিনে লাভ করতে হবে না। এরকম কোনো কিরা কসম নাই এই ব্যবসাতে যে শেয়ার কিনে আপনাকে লাভ করতে হবে, বরং
আপনি 10 বার শেয়ার কিনে 5 বার লস করেন, এটাই হচ্ছে স্বাভাবিক এই মার্কেটে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অ্যানালিস্ট, আমি নিজে একটা অ্যানালিস্ট ফোরামের সদস্য, ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট ফোরামের সদস্য, সেখানে পৃথিবীর সেরা অ্যানালিস্টদের সফলতার হার 60%। তো ঠিক আছে, আপনি যদি 50% সফল হন তাহলেই তো অনেক, তাহলে তো তাও আপনি সেরাদের কাতারে যাবেন। আপনি 10টা শেয়ার কিনে 4টাতেই লাভ করেন, 6টাতে লস করেন। খালি একটা জিনিস এনশিওর করবেন যে আপনি কয় টাকা ঝুঁকি নিচ্ছেন আর কয় টাকা লাভের জন্য ট্রেড নিচ্ছেন। ধরেন আপনি 1 টাকা লস করার মানসিকতা নিয়ে 3 টাকা লাভ করতে যদি চান, তাহলে পরে আপনি 4টা শেয়ারে লাভ করবেন 3 4 12 টাকা, আর 6টা শেয়ারে লস করবেন 1 টাকা করে 6 টাকা, তাও আপনার পকেটে থাকে 6 টাকা। এটা হচ্ছে ট্রেড প্ল্যানিং করা। আপনি আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 10টা শেয়ার কিনে পরে 4টাতে আপনার লস হয়, তাহলে পরে আপনি দেখে দেখে ওইভাবে ট্রেড প্ল্যান করেন যাতে আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও 1 টাকা ঝুঁকি নিয়ে 3 টাকা লাভ হয়। এরকম সেট না পেলে আপনি এন্ট্রি দিবেন না। যতক্ষণ পর্যন্ত সেট পাবেন না ততক্ষণ পর্যন্ত এন্ট্রি দিবেনই না। বসে থাকেন টাকা নিয়ে, এটাও তো এক ধরনের আনন্দ যে আমি টাকা নিয়ে বসে আছি। আমরা টাকা নিয়ে বসে থাকতেই পারি না। আমাদের কাছে টাকা হাতে আসলে পরে প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে ফোন দিই, কে কে আসছে শেয়ার ব্যবসা করে তাদের কাছে একটা শেয়ার নেওয়ার জন্য। হাউসে ছুটে যাই যে ঠিক আছে আমার কাছে টাকা আছে শেয়ার কিনবো। টাকা নিয়ে বসে থাকা শিখতে হবে। ব্যবসা না করাটাও একটা ব্যবসা। আপনি একটা শেয়ার কিনে 1 বছর আটকায় থাকছেন, তখন টাকা নিয়ে বসে থাকছেন, টাকা আপনি চেক করতে পারছেন, লিকুইড করতে পারছেন না, আটকায় আছে, ওটা আমাদের সহ্য হয়, কিন্তু হাতে লিকুইড টাকা নিয়ে আমরা বসে থাকতে পারি না। সুতরাং আমি যেটা বলছিলাম এই ব্যবসাটা খুবই সহজ, কয়েকটা মাত্র কৌশল জানা থাকা লাগবে, আর প্রপার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, ট্রেড পরিকল্পনা করতে হবে যে আমি কোথায় শেয়ারটা কিনছি, আমার লস কতটুকু হচ্ছে এবং আমার লাভ কতটুকু হচ্ছে। এবং এরকম দিয়ে আমি আপনাদেরকে যে 7-8টা শেয়ার দেখালাম, এই 7-8টা শেয়ারে সবগুলোই প্রফিট করতে হবে তা না। এই 7-8টা শেয়ারে এন্ট্রি দেওয়ার কিছু সার্টেন কৌশল আছে, সেই কৌশলগুলো প্রয়োগ করে শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি দেন। সবগুলোতে লাভ করতে হবে এমন কোনো কথা নাই। 4টা শেয়ারে লাভ করলেই আপনার 10টার মধ্যে। শুধুমাত্র প্ল্যান করবেন যাতে 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও হয়। অনেকগুলো টাকা নিয়ে শেয়ার কিনবেন, অনেকগুলো টাকা নিয়ে শেয়ার কিনলে পরিকল্পনাতে স্থির থাকা যায় না। ধরেন আপনি 20 লাখ টাকা দিয়ে এসিআই লিমিটেড কিনলেন 205 টাকায়, তাহলে পরে ও 3 টাকা লাভ করলে পরে 5 টাকা বাড়লে পরে আপনি অস্থির হয়ে যাবেন যে সেটা বিক্রি করে দিন, না জানি আবার যদি পড়ে যায়, সরি আমার ঠান্ডা লাগছে, না জানি শেয়ারটা যদি পড়ে যায়, তার মানে কি আপনি 1:1 তো না, আপনি 1:0.05 আপনি শেয়ারটা বিক্রি করে দিলেন, কিন্তু যখন আপনি ওই একই টাকাতে আবার অন্য একটা শেয়ার কিনবেন তখন লস হলে পরে আর বিক্রি করতে পারবেন না। ট্রেড পরিকল্পনা করা হলো। ট্রেড পরিকল্পনা করা মানে হচ্ছে আমি 1 টাকা লস করব, 3 টাকা লাভ করবো, এই 3 টাকা লাভ না করা পর্যন্ত আমি থাকবো, এটা হচ্ছে ট্রেড পরিকল্পনা। বা আমি আমার ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট ঠিক করে করে আগাবো, ট্রেলিং স্টপ দিয়ে দিয়ে আমি একটা শেয়ার কিনে অনেক উপরের দিকে চলে যাবো, এটা হচ্ছে পরিকল্পনা। তো এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে। এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে ব্যবসাটা খুবই সহজ। সব কটা শেয়ারে আপনাকে লাভ করতে হবে এরকম কোনো ধরাবাধা যেহেতু নিয়ম নাই, তাই ব্যবসাটা খুব সহজ। তো এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে, আর মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। কিছু শেয়ার এখনই কেনা যাবে, লাফার্জ এখনই কেনা যাবে, কিনলে পরে আপনাকে একটা রেজাল্ট দিবে। ইসলামী ব্যাংক আপনি এখনই কিনতে, আগামীকালকেই কিনতে পারবেন, বা কিনা যদি সুযোগ আসে কিনতে পারবেন, আপনাকে ইনস্ট্যান্ট একটা আপনাকে একটা প্রফিট দিবে। বিকন ফার্মা ব্রেকআউট করলে পরে এই টেস্টে কিনতে আসেন, এখানে একটা প্রফিট পাবেন। এরকম অনেকগুলো শেয়ার আছে যে শেয়ারগুলো ইনস্ট্যান্ট কেনা যায়, কিনলে পরে আপনাকে এই 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিবে, হয় প্রফিট না হলে পরে লস। ওকে, জাযাকাল্লাহু খায়রান, অনেকক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।